নিশ্চিতভাবে যে কোনো তদন্তকারী সংস্থা সেটাই দায়ী। তারা প্রতিটি ক্লু তারা সঠিকভাবে পর্যালোচনা করে তারা দেখবেন যে এই তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নিশ্চিতভাবে তারা সে কাজটি করছেন। আশা করব এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ হবে, কারণ সকলের আশা এক, তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক। কারণ এরকম একটা হিনায়াস ক্রাইমের ক্ষেত্রে তদন্ত যদি দ্রুততার সঙ্গে শেষ না হয়, তাহলে আসলে যেটা হয় সেটা হচ্ছে বিচারের দীর্ঘসূত্রিতা। কারণ তদন্ত সম্পূর্ণ না হলে কখনোই সম্ভব হবে না যে এই বিচার পর্ব শুরু করা। মঙ্গলবার থেকে ফের রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের যে 10 দফা দাবি তারা রেখেছে, সেই 10 দফা দাবি তারা বলছেন পূর্ণ না হলে একদম পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন ইতিমধ্যেই তারা। এই যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে রোগীদের ভোগান্তি চরমে উঠেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি। বিশেষ করে প্রান্তিক এলাকায় ক্রমে ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিষেবা। এবার আরো একবার তারা কর্মবিরতিতে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মবিরতি না করেও তো প্রতিবাদ হয়, কি বলবো? দেখুন, আসলে যেটা হয়েছে সেটা আগে বুঝতে হবে। জুনিয়র ডাক্তাররা এগ্রিভড। কেন এগ্রিভড? একটা হচ্ছে যে আরজি করে ঘটনা ঘটেছে। আচ্ছা, ঘটনা 9 তারিখে ঘটার পর 14ই আগস্ট আবার ভ্যান্ডালিজম হয়েছে পুলিশের উপস্থিতিতে। আচ্ছা, আরজি করে এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটে গেল, তারপরে এত কিছু ঘটে গেল, তারপরে দেখছেন সাগর দত্তে। তাহলে সরকার কনফিডেন্স বিল্ড আপ মেজারটা নিল কোথায়? একদিকে জুনিয়র ডাক্তাররা তারা বলছেন আমাদের সেফটি সিকিউরিটি এই যে অবস্থা, যে দৈন্যতা রয়েছে, তারা আমরা ইনসিকিউর ফিল করছি। অপরদিকে সরকার তাদের সেফটি সিকিউরিটির কি ব্যবস্থা করছেন? ইভেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন, তারপরে দিন আবার সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞাসা করছেন, কোনো কাজ 50%, না ডিউটি রুম তৈরি করা, না সিসিটিভি, না টয়লেট, ফলে কোনো কাজই সম্পূর্ণ করতে পারেননি। তাহলে একদিকে আপনি সেফটি সিকিউরিটি ঠিক করতে পারছেন না, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে পারছেন না, ডাক্তারদের মধ্যে কনফিডেন্স দিতে পারছেন না, যাবে কোথায় তারা? যদিও আমি দেখুন, আমি আবেদন করছি যে আপনারা নিশ্চিতভাবেই গভর্নমেন্টকেও অ্যাজ ওয়েল এজ চিকিৎসকদেরও, যে গভর্নমেন্ট আপনারা সেফটি সিকিউরিটি অ্যাসিওর করুন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করুন এবং এদের কাজে ফেরার বন্দোবস্ত করে দিন। আসলে এটা ফিরছে না কেন? তার কারণ হচ্ছে সরকার ফেরাতে পারছে না, সরকার সেই কনফিডেন্স বিল্ড আপ করতে পারছে না। এটা বুঝতে হবে। সরকার যদি কনফিডেন্স বিল্ড আপ করতে না পারে, তাহলে সেই ব্যর্থতার দায় কিন্তু সরকারের, চিকিৎসকদের নয়। ফিরদৌস, আমরা দেখলাম এই যে সাগর দত্ত মেডিকেল কলেজের কথা উল্লেখ করলেন, এখানে যে রোগী পরিষেবা বারংবার চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা বারংবার হেনস্থার শিকার হচ্ছেন। তারা যে 10 দফা দাবি নিয়ে এসছেন, সেই 10 দফা দাবির মধ্যে চতুর্থ দাবিতে তারা বলছেন যে ডিজিটাল মনিটরিং, মানে বেড এমটি বেডের যে ব্যাপারটা, সেটা তাদের ডিজিটাল মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে কি একদম স্বাস্থ্য দপ্তরের ভিতরে সরকার কি দায় এড়াতে পারে? একদমই এই দাবি অনেক দিনের। এই যে রেফারেল সিস্টেম ঠিক করা, ডিজিটাল বেডের ডিজিটাল মনিটরিং, আসলে এটা করলে কি হয়, অসুবিধা হয় বলেন তো? ওই বেডের যে দালাল গুলো, সেই বেডের দালালরা তো মন্ত্রীও হয়েছিল। ফলে এই বেডের দালালদের রমরমা কমে যাবে। সেই জন্য গভর্নমেন্ট করবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সোমবারের শুনানিতে স্পষ্ট করে আদালত বলেছিল তাদের সমস্ত পরিষেবা দিতে হবে এই জুনিয়র ডাক্তারদের। সেই সমস্ত সুপ্রিম মানে নির্দেশকে অগ্রাহ্য করার স্পর্ধা দেখালে চিকিৎসকরা, কি বলবেন? দেখুন, আমি আবেদনই করতে পারি, কিন্তু সরকার তো তাদের কনফিডেন্স বিল্ড আপ মেজারটা নিতে পারছে না। এছাড়া তো মানে অন্য কোনো তারা নিশ্চিতভাবে পথ খুঁজে পায়নি। কিন্তু আমি আবেদন করছি যে আপনারা অন্য কোনো পথ খুঁজুন নিশ্চিতভাবেই, কারণ পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু সরকারকেও এটা মাথায় রাখতে হবে যে আপনি সেই কনফিডেন্স বিল্ড আপ মেজারটা নিতে পারছেন না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এরা কি করবে বলুন তো? আপনি যদি সুরক্ষা না বলে সাগর দত্তে গিয়ে পিটিয়ে দিয়ে চলে এলো, আপনি যেখানে ক্যামেরার সামনে পিটাচ্ছে, এই বিয়ের পরে আর তারা সেফটি সিকিউরিটি নিয়ে ভাবছে? এটা কি করে ভাববেন তারা যে সরকার আমাদের জন্য সেফটি সিকিউরিটি নিয়ে ভাবছে? ফলে অত্যন্ত দৈন্যদশা। ফিরদৌসদা, জহর সরকার তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছেন আপনাদের পাশে থাকবো বলে ইস্তফা দিয়েছি, কাজে ফিরুন। না, নিশ্চিতভাবে দেখুন, সকলেই চাইছে যে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুন, বা চিকিৎসকরা তাদের দেখুন পেশা, যে কোনো পেশাদার ব্যক্তি তিনি পেশায় ফিরুন, এটাই চাইবে সবাই। তার কারণ সেটাই তার একমাত্র কাজ। সে তো পেশাটা বেছে নিয়েছেন, এই মহৎ পেশাকে সে বেছে নিয়েছেন, সেই পেশাটিকে সে পেশাতে যাপন করবেন বলে। কিন্তু সেই পেশার যাপনের জায়গা থেকে তাকে আপনি প্রতিবন্ধকতা তৈরি করছেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবং তারাও নিশ্চিতভাবেই, তারাও যে
মানে খুব ভালো আছে তা কিন্তু নয়, তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে, তাদের সঙ্গে কথা বললেই সেটা পরিষ্কার হয়ে যাবে। সেই যন্ত্রণাটাকে লাঘব করতে হবে সরকারকে উদ্যোগ নিয়ে। দুর্ভাগ্য হলো সরকার সেই উদ্যোগটা গ্রহণ করছে না। সরকার মুখে বলছে যে আমরা করব, কিন্তু করছে না। কাজটা করতে কে নিষেধ করেছিল? এই যে ধরুন সিসিটিভি ইনস্টলেশন করা যায় না, নিশ্চিতভাবেই করা যায়, কিন্তু করবেন না। শাসক দলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও একটা থ্রেট কালচার। হাসপাতালে মানুষ সিনেমা দেখতে যায় না, পরিষেবা নিতে যায়। দুদিনের মধ্যে 14ই আগস্টের লোক করে দেখিয়ে দিই। 14ই আগস্টে জনসমাগম জনগণই করেছিল, আর সেটা তো আর ডাক্তাররা, ডাক্তাররা তাদের তাদের দাবি দাওয়া নিয়ে আছে, আর জনগণ জনগণ তাদের দাবি দাওয়া নিয়ে আছেন। ও শাসক দলের নেতা নেত্রীরা বুঝতে অপারগ হচ্ছে জনগণের দাবি দেওয়া, ডাক্তারদের দাবি দেওয়া কি, জনগণের চাহিদা কি। যে জনগণ থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছে, এটা এই কমেন্টগুলো তার প্রমাণ। আরো একটা কথা তিনি বলছেন বাংলাকে শোকস্তব্ধ করে দিতে চেয়েছিল, জবাব দিয়ে দুর্গাপুজো হবে। পুজোর সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তার তীব্র প্রতিক্রিয়া। দেখুন, পুজো পুজোও হবে, মানুষ তো যারা ধর্মচারণ করে, যারা ধার্মিক মানুষ, তারা পুজোও করবেন, প্রতিবাদও করবেন। মানুষ দেখছেন না, পুজোও করছে, প্রতিবাদও করছে। আজকে তো মহালয়ার দিন, মানুষ দেখছেন প্রতিবাদেও আছে, পুজোতেও আছে। দেখুন, আমি বলছি না যে মানে একটা জিনিস করছেন মানে আরেকটা জিনিস করতে পারবেন না, এদের মধ্যে তো কোনো লড়াই নেই। মানে পুজো করলে সে প্রতিবাদ করতে পারবে না, বা প্রতিবাদ করলে পুজো করতে পারবে না, বিষয়টা এরকম নয়। ভুল ভাবছেন। মানুষকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, মানুষ বিভ্রান্ত হবে না ওনাদের এই বিভ্রান্তকর প্রচারে। কেউ চাপ দিয়ে সুপ্রিম কোর্টে তাদের রাস্তায় আনতে পারবে বলে মনে হয় না। ওরা ঘুমটা রোলে রাজনীতি করছে। সিপিএম, ডিএসওর লোক আছে, বিচার আমরাও চাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রতি অবিচার করে বিচার হয় না। হাসপাতালে লাইভ স্ট্রিমিং করুক, মানুষ দেখুক ডাক্তাররা কি করছে। দুর্গাপুজো বন্ধ করে রোজগার বন্ধ করে দিতে চেয়েছিল। কর্মবিরতি না কাজ করা কতটা অধিকারের ব্যাপার সে নিয়ে প্রশ্ন আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কি বলবো? দেখুন, যদি ওই বেডের যে রেফারাল সিস্টেম, অনলাইন মনিটরিং সিস্টেম, সেগুলো যদি রাজনীতি হয় এবং ডাক্তাররা যদি সেই রাজনীতি করে, আমি বলবো 100 বার সেই রাজনীতি করুন। যদি হাসপাতালে সুরক্ষা চান, হাসপাতালে যদি চিকিৎসা কর্মীদের সুরক্ষা চান, এবং সেটা যদি রাজনীতি হয় চিকিৎসকদের, আমি বলবো 1000 বার সেই রাজনীতি করুন। ফলে এই রাজনীতি যদি চিকিৎসকরা করে থাকে, আমি বলবো বেশ করেছে, এই রাজনীতি করেছে। ফলে এই রাজনীতি, আমি বলবো যে আপনার দাবি দেওয়া চাওয়ার ক্ষেত্রে, আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি রাজনীতি করবেন, এবং গণতান্ত্রিক পথে রাজনীতি করাটা কোনো অন্যায় নয়। আর যদি রাজনীতি করে থাকে, এই সুরক্ষা চেয়ে যদি রাজনীতি করে থাকে, বেশ করেছে। ফিরদৌসা, কল্যাণবাবু বলছেন যে যারা বলেছিল দুর্গাপুজো করতে হবে না, তারা তো ফিতে কাটতে চলে যাচ্ছে। কলকাতায় যারা আছে তারা আনন্দ ফুর্তি করবে না, শোকস্তব্ধ হয়ে থাকবে। আন্দোলন সামিল হওয়ার মানে অভিনেতা অভিনেত্রীদের রীতিমতো কটাক্ষ করছেন তিনি। যেমন ওই যে বললাম, মানুষের থেকে অনেক দূরে চলে গেছেন, পুজো আর প্রতিবাদ দুটোকে লড়িয়ে দিচ্ছেন। একদমই না। মানুষ জানেন কোনটা করবেন, কখন করবেন, কিভাবে করবেন। মানুষজনকে এই যে চালাতে চাইছেন, শাসক দলের মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, দেখুন, যে যে যেমন ভাবে চাইবে তার মত অনুযায়ী সে চলবে। শাসক দল না, তুমি পুজো করলে তুমি প্রতিবাদ করতে পারবে না, বা তুমি প্রতিবাদ করলে তুমি পুজো করতে পারবে না। এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি, এটাই তো এই যে থ্রেট কালচার, এটাই তো থ্রেট কালচার, এটাই তো থ্রেট। তুমি প্রতিবাদ করছো মানে তুমি পুজো পুজো করবে না, আর প্রতিবাদ করছো মানে তুমি পুজোর বিরোধিতা করছো। এই যে থ্রেট দেওয়া, এই কালচারটা তো অ্যাডপ্ট করে ফেলেছে। আমরা দেখলাম গতকাল যে মহা মিছিল ছিল, সেখানে পরবর্তীতে রবীন্দ্র সদনে নির্যাতিতার বাবা মাও যোগ দিলেন সেই মহা মিছিলে। এমতো অবস্থায় গতকালই দেখলাম আমরা যে ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভেন আজও বেশ কিছু পুজোর মণ্ডপের উদ্বোধন তিনি করেছেন ভার্চুয়ালি। মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলছেন, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না, ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। এবং তিনি বলছেন আজ উৎসব উৎসারিত হলো, এরপরে অনেকেই বলতে পারেন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করে দিলেন, কিন্তু আমি তেমন নই। ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার বাবা নিয়মিত চণ্ডী পাঠ করতেন। তিনি তার বাবার কেন রেফারেন্স নিয়ে আসছেন তিনি বলতে পারবেন। দেখুন, তিনি কি করবেন সম্পূর্ণ তার নিজের বিষয়, কিন্তু একটা জিনিস ওই যে বললাম, যে মানুষের স্বাভাবিক যে অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করবেন না। দেখুন, যারা ডাকছে তাদের আপনি নিশ্চিতভাবে পুজো উদ্বোধন করুন, কিন্তু এই ইতিহাসও তো রয়েছে, পুজো বন্ধ করে দিচ্ছেন। 112 ফুটের পুজো বন্ধ করে দিয়েছেন।
গ্রামের লোকের পুজো বন্ধ করে দিয়েছেন আপনি, এই আপনার পুলিশ প্রশাসন। ফলে সেখানে বলছেন যে অজুহাত দিচ্ছেন যে স্ট্যাম্পেড হয়ে যাবে। আরে গ্রামের ফাঁকা মাঠে কোথায় স্ট্যাম্পেড হবে? আসলে তাদের পছন্দ নয়, তাদের পুজো বন্ধ করে দিচ্ছেন। আর যাদের পছন্দ, ও ঠিক আছে, কোনো পক্ষ দেখার দরকার নেই, আমার পক্ষেই উদ্বোধন হয়ে যাবে। ফলে এইসব চলছে, মানুষ দেখছে। এবং মানুষ, দেখুন আমাদের দেশে রাইট টু রিকল নেই তো, ফলে এরা ভাবছেন যে একবার ভোট পেয়ে গেছি মানে সারা জীবন থাকবো না। পাশের রাজ্যের পাশের দেশের একটা উদাহরণ আছে, সেই উদাহরণটিকে মাথায় রাখবেন। তারাও কিন্তু ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল, ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরে কি হাল হয়েছে পাশের দেশ। কিন্তু আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল শহর জুড়ে নানান কর্মসূচি হয়, সেখানে অংশ নেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক। এমন একটি কর্মসূচি হয়েছিল টালিগঞ্জ এলাকার করুণাময়ীতে। নাগরিক সমাজের সেই মিছিলেই হামলা চালানো হয়, আর সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূল কাউন্সিলর। দেখুন, এটা তো শাসক দলের চরিত্র, এটাই তো এতদিন ধরে হয়ে আসছে 2011 সালের পর থেকে। আমার মতের সঙ্গে মিলবে না, তোমার উপর হামলা করা হবে, তোমাকে তোমার মতামত দেওয়া হবে। এই যে ভোটের দিন ভোট লুট হয়, মানে আপনি আমার পক্ষে ভোট দেবেন না, ভোট লুট করে দেবো, আপনাকে ভোটাধিকার প্রয়োগই করতে দেবো না। আপনি আমার বিরুদ্ধে বলছেন, আপনাকে পেটানো হবে। এটাই তো হয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই কালচারটাকে আমি কন্টিনিউ করতে পারলে আমি ক্ষমতায় থাকবো, তার কারণ দুষ্কৃতীরা প্রমোট হবে। এবং উনি তো এই গোটা রাজ্য জুড়ে দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের প্রমোট করার দায়িত্ব নিয়েছেন, তার ফলে এই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। ফিরদৌস দা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আন্দোলনের আবহেই আরজি করে বসছে তিলোত্তমার মূর্তি। 9 তারিখে বীভৎসতার কথা মাথায় রেখেই তাদের জুনিয়র ডাক্তারদের এই পরিকল্পনা। কিন্তু মূর্তিটির যেভাবে প্রকাশ পাচ্ছে তাতে অনেকেই প্রশ্ন তুলেছে যে মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার হতে এসে নির্মম পরিণতির শিকার হলো। তাকে এমন যন্ত্রণা ক্লিষ্ট বিকৃত একটি রূপে ফুটিয়ে তোলার প্রয়োজন কি ছিল? অ্যাপ্রন আর স্টেথোই তো তাকে বোঝানো যেত, সেটাই তো তার আসল সত্তা। এক ভিকটিমের ভঙ্গি ও অভিব্যক্তি দেওয়া কি এড়ানো যেত না? কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখছেন যে তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারে না, শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি থাকবে, কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তির নামে দেশে গাইডলাইন আছে, কি বলবেন? কুণাল ঘোষ বলছেন এই কথা। দেখুন, আমি যেহেতু মূর্তিটি এখনো দেখিনি, কেউ তার তার আর্টিস্টিক ইমাজিনেশন থেকে একটা ছবি আঁকছেন, এই আর্টিস্টিক লিবার্টি কিন্তু আমাদের দেশে রয়েছে। ফলে আপনি সংবিধান প্রদত্ত অধিকারকে খর্ব করতে পারেন না। এখন কে কিভাবে দেখছেন, আমাদের দেশে আইনও আছে যে আপনি ভিকটিমের পরিচয় রিভিল করতে পারেন না। নিশ্চিতভাবে আমি জানি না সেই মূর্তির ফলে ভিকটিমের পরিচয় রিভিল হয়েছে কিনা। সেটা যদি না হয়ে থাকে এবং কোনো যদি আর্টিস্ট তার আর্টিস্টিক ভিউজ থেকে, আর্টিস্টিক লিবার্টি থেকে তিনি যদি মনে করেন যে কোনো একটি কাজ করবেন, কোনো একটি শিল্পকর্ম করবেন, সেই শিল্পকর্মের অধিকার তো রয়েছে। একদমই। আরেকটা প্রশ্ন আমার, আগের শুনানিতে কপিল সিব্বালকে দেখা গেল না, সেটা আমি কি করে বলবো, সে রাজ্য সরকারের বিষয়, সেটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তিনি তার রাজ্য সরকার কাকে অ্যাপয়েন্ট করবেন, বা তিনি তার শরীর খারাপ থাকতে পারে, অনেক কিছু হতে পারে। না, সেটা দেখো, রাজ্য সরকার তো সন্তুষ্ট এই নিয়ে, কিন্তু এই মানে কপিল সিব্বাল দাঁড়ালেন কি দাঁড়ালেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার তো বুঝতে পারছেন, রাজ্য সরকার কেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সন্ত্রস্ত। তারা বুঝতে পারছেন যে জনগণ এবার ক্ষেপে উঠেছে, ফলে তারা যথেষ্ট শঙ্কিত যে তারা বুঝতে পারছেন তাদের শেষের শুরু হয়ে গেছে।